হ্যাপি নিউ ইয়ার। শুভ ইংরেজি নববর্ষ। শুরু হলো নতুন একটি বছর 2015। বিদায় জানালাম আমরা 2014 সালকে। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বছরের এই প্রথম দিনটি বাংলাদেশে শুরু হচ্ছে হরতালের মতো এটি রাজনৈতিক কর্মসূচি দিয়ে, এবং বিগত বছরটিও বাংলাদেশ বিদায় জানিয়েছে আরেকটি হরতাল দিয়ে। এবং এই হরতাল কি ধরনের সেটি বাংলাদেশের মানুষের মোটামুটিভাবে অতি চেনা জানা। এবং 2013 সালের শেষ সময়টা এবং 2014 সালের শুরুটা যদি আমরা স্মরণ করি, তাহলে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি এবং যে ধরনের প্রেক্ষাপটে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি সেটি বাংলাদেশের মানুষকে অনেক আতঙ্কের মধ্যে ফেলে দেয়। 2014 মোটামুটিভাবে শান্তিতে স্বস্তিতে কেটেছে, যদিও মনের ভেতরে অনেকেরই অস্বস্তি ছিল, আশঙ্কা ছিল, এবং এক ধরনের ক্ষোভ বিক্ষোভ অনেকের মধ্যেই হয়তো ছিল। এক ধরনের নীরবতার রাজনীতির মধ্যে কাটিয়েছে মোটামুটিভাবে বলা যেতে পারে বাংলাদেশ। কিন্তু 2015 সাল কেমন যাবে বাংলাদেশের জনগণের জন্য? আবার কি উত্তপ্ত উঠবে বাংলাদেশ? এই প্রশ্ন আছে। বাংলাদেশের আন্তর্জাতিক সখ্যতা আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে কেমন যাবে? রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বাংলাদেশের সময়টা কেমন কাটবে এবং বিশ্ববাসীরই বা কেমন কাটতে পারে, সেটি নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী, যুক্তরাষ্ট্রের উইসকনসিন ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস ডক্টর জিল্লুর রহমান খান। আমার ডানে রয়েছেন আরেকজন রাষ্ট্র সমাজ চিন্তাবিদ, একসময় শিক্ষকতা করেছেন, সরকারি আমলা ছিলেন, সরকারের মন্ত্রিত্ব করেছেন, লেখালেখি করছেন, দীর্ঘকাল ধরে গবেষণাও করছেন, ডক্টর মিজানুর রহমান শেলী। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর জিল্লুর রহমান খান এবং ডক্টর মিজানুর রহমান শেলী, নববর্ষের শুভেচ্ছা আপনারা দর্শকদের জানাতে পারেন, কিভাবে জানাবেন? এবং জি, যে বছরটি শুরু হলো সেই বছরটিতে আপনাদের প্রত্যাশা কি, এবং এই প্রত্যাশাটা আসলে কতটা বাস্তবতা অনুযায়ী, মানে বাস্তবতা নিরিখে প্রত্যাশাটা কি, সেটি যদি আমরা আলোচনাটা শুরু করি এভাবে। ডক্টর খান। নিশ্চয়ই, আমার বাংলাদেশের সম্বন্ধে একটা বিরাট আশা। এটা আমি মনে করি বাংলাদেশ একটা ইউনিক একটা দেশ। প্রথমত, আমরা এই যে পপুলেশন ডেন্সিটি যেটা বলি, সেটা সবচেয়ে বেশি বাংলাদেশে। কিন্তু এ সত্ত্বেও যে আমরা যেরকম ভাবে আমাদের যে একটা মিউচুয়াল একটা যে টলারেন্স আমি দেখছি, মিউচুয়াল রেসপেক্ট একটা দেখছি, এবং যে ক্রিয়েটিভিটি যে দেখছি, সেটা কিন্তু আমি বহু জায়গায় আমি দেখেছি এবং চিন্তা করেছি ব্যাপারে। বাংলাদেশটা একেবারে ইউনিক। আর এটা আমি আপনার প্রোগ্রাম বলেছি যে এর একটা যে বিরাট একটা ব্লেসিং বাংলাদেশের জন্য, যে এটার মুসলমান মেজরিটি দেশ, থার্ড লার্জেস্ট মুসলিম মেজরিটি দেশ, কিন্তু অরিজিনটা কিন্তু ল্যাঙ্গুয়েজ, অরিজিনটা কিন্তু সেকুলার। এবং এর যে আপনার, এটা আমার ধন্যবাদ দিতে হয় ফজলুল হক সাহেবকে, 50s উনি যে জমিনদারি অবস্থা শেষ করলেন, যে ফিউডালিজমের একটা আঁচ যে ছিল সেটাও শেষ হয়ে গেল। কোনো ফিউডাল যে ভেস্টেড ইন্টারেস্ট সেটা দেখছি না। আমাদের ক্ল্যান নেই, আমাদের ট্রাইবাল কোনো ঝামেলা নেই। অন্যান্য মুসলমান দেশগুলোর মতন আমাদের শিয়া সুন্নির কোনো কনফ্লিক্ট নেই। আমি বড় হয়েছি, শিয়া সুন্নির কোনো কনফ্লিক্ট, আমার বন্ধুরা খেয়েছি, বেরিয়েছি, কোনো ঝামেলা ছিল না। এমনকি হিন্দুদের মধ্যেও যে ক্যাস্ট সিস্টেমটা, সেটাও বাংলাদেশে, আমি যে কলকাতায় দেখে এসেছি, সেরকম বাংলাদেশে কোনো সময় ছিল না। এবং বঙ্গ বিভক্ত যখন হলো 1905-এ, যেটা লর্ড কার্জন করলেন, কারণ যে অল ইন্ডিয়া কংগ্রেস 1885-এ যখন এস্টাবলিশ করলো, পরে থেকে দে ওয়ার ডিম্যান্ডিং লট অফ থিংস দ্যাট লর্ড
the English rulers were not ready to accede. তো লর্ড কার্জন দুটো দিকে করলেন, একটা হচ্ছে ডিভাইডেড রুল একটা আছে, আর একটা হচ্ছে ডু জাস্টিস টু দ্য মুসলিমস অফ বেঙ্গল। কারণ ওখানেই স্বাধীনতার সংগ্রামটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম ব্রিটিশ কলোনিয়াল পাওয়ারকে এই বাংলাদেশে, অন্যখানে নয়। 1757 আমরাই চ্যালেঞ্জ করেছিলাম, এবং আমরাই পরে এই যে ব্রিটিশরা দেখলেন যে আমাদের আননেসেসারিলি আমাদের উপর একটা দারুণ প্রেশার তারা সৃষ্টি করেছিল। তারা ভেবেছিল যে এদের বিশ্বাস করা যায় না, এরাই আমাদের বের করে দেবে, যেমন হয় তারা চেষ্টা করেছিল 1757। এবং সেই জন্যে আমাদের বিজনেসে বলেন, এডুকেশনে বলেন, আমরা যে সুযোগ সুবিধা আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু ট্যালেন্ট আমাদের কম ছিল না, কিন্তু সেই সুযোগ সুবিধা হয়নি। অথচ এই বঙ্গভঙ্গের পরে এই 1905 to 1911 এই 6 বছরে যে কাজটা আমরা করেছি বাংলাদেশে, এটা রিমার্কেবল জিনিস। ঢাকা ইউনিভার্সিটি গোড়াপত্তন ওই সময় হয়েছে, মানে টেকনিক্যালি আরো 10 বছর লেগেছে ঢাকা ইউনিভার্সিটি ওখানে হয়েছে। এডুকেশনে এগিয়ে গেছি। তো আমি ভাবছি যে এই পরিপ্রেক্ষিতে যে এই একটা ইউনিক একটা দেশ, এবং এর একটা বিরাট সম্ভাবনা। আর আমি তো আমেরিকায় 50 বছরের উপরে পড়িয়ে এসেছি। আমি দেখি যে বাঙালি যারা, তারা এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আপনার এডুকেশনে বলেন, সায়েন্স, টেকনোলজি, বিজনেস, বাঙালি এগিয়ে যাচ্ছে। আপনার মজার কথা বলি, বহুদিন আগে আমার ভাই বলতেন, আপনার বোধহয় সবাই শুনে থাকবেন নাম, ডক্টর এফ.আর. খান, বলতেন যে দেখো, বেস্ট ইঞ্জিনিয়ার্স আর ফ্রম বেঙ্গল। সেই জমানায় আমরা ইস্ট পাকিস্তান ছিল, ইস্ট বেঙ্গল ছিল আনটিল 56, মনে রাখবেন। তারপরে 56 কনস্টিটিউশনের পরে ওটার নাম ইস্ট বেঙ্গল, যেটা বঙ্গবন্ধু চ্যালেঞ্জ ইন দ্য কাউন্সিল। দে ডিডন্ট লাইক ইট। সরোয়ার্দী বঙ্গবন্ধু দুজনেই পছন্দ করেননি যে ওরা চেঞ্জ করে ইস্ট বেঙ্গল টু ইস্ট পাকিস্তান করবে 1956-এ। তো ওই সময় তারপরে পরের দিকে যে আলোড়নটা হলো, একটা সোশ্যাল রেভলিউশন বলতে পারেন, সেটা বাঙালিতেই করেছে। আর আজকে আমরা তো পাকিস্তানের কথা বলি, পাকিস্তান কোনোদিন হতো না যদি বাঙালিরা বলতো যে আমাদের বিচার চাই, আমরা জাস্টিস চাই ফর দ্য মুসলিমস অফ বেঙ্গল। এবং ওই বেঙ্গল মুসলিমসরা দে গট দ্য মেজরিটি। আর কোনো পাকিস্তানে কোনো মেজরিটি পায়নি 1946 ইলেকশনস, যেখানে বাঙালি মুসলিমসরা পেয়েছে। তো বাঙালিদের একটা বিরাট প্রতিভা, এবং এই যে বাংলাদেশ হলো, এইটাও বাঙালিদের একটা প্রতিভার লক্ষণ। দে ফট ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য। কারণ তারাই এত কষ্ট করেছে পাকিস্তান আনার জন্য, আর পাকিস্তানিরা তাদের বিট্রে করেছে, তাদের বঞ্চনা করেছে, তাদের যে ন্যায্য সেটা তারা পায়নি। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে সম্ভাবনা, এটা উইদিন আপনার মনে করি 10 বছর মধ্যে এটা মিডল ইনকাম তো হবেই, এবং 20 বছরের মধ্যে একটা উন্নত দেশের দিকে এগিয়ে যাবে। তো বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন যা, সেটি আপনি মনে করেন যে আপনি যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন, সেই আকাঙ্ক্ষার পক্ষে যথেষ্ট? শোনেন, পলিটিক্যাল সিচুয়েশন, আমি তো রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে আপনি বলতে পারেন, এটার একটা বিরাট জিনিস হচ্ছে যে এখানে আমাদের বঙ্গবন্ধু, উনি না হলে তো এটা এই পর্যায়ে আসতো না। বঙ্গবন্ধু করলেন, এবং বঙ্গবন্ধু প্রেরণা দিয়েছেন অনেকে। একজনকে প্রেরণা দিয়ে গেছেন, তা আপনাকে বলছি, সে আমার ছোটকালের বন্ধু, হাই স্কুলে একসঙ্গে পড়েছি, তার নাম জিয়াউর রহমান। আমরা একসঙ্গে পড়েছি হাই স্কুলে। প্রেরণা দিয়ে গেছেন। জিয়াউর রহমান বলে যে আমি মডেল ফলো করেছি, বঙ্গবন্ধুর মডেল। আমি হেঁটে হেঁটে গিয়ে আই এস্টাবলিশ গ্রাসরুটস অর্গানাইজেশন অফ বিএনপি, এটা মনে করে রাখবেন। এবং এটাই একটা বিরাট জিনিস হচ্ছে, আমাদের বুঝতে হবে যে ডেমোক্রেসিতে আমাদের অপোজিশন খুব দরকার। কিন্তু সেই বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের উত্তরসূরিরা তো তাদের দুজনকে শোনেন, এইখানেই হচ্ছে ঝামেলা, এমন দুপ্রান্তে ঠেলে দিয়েছেন যে এই হচ্ছে পোলারাইজেশন। সব দেশেই হয়, সবখানেই হয়েছে, আমেরিকা হয়েছে, আমেরিকা সিভিল হয়েছে। আমরা তো দেখিনি পোলারাইজেশনের ব্যাপারটা, আমরা বুঝি না, আমেরিকানরা বোঝে। আমেরিকাতে এখনো হচ্ছে পোলারাইজেশন, রিপাবলিকান, ডেমোক্রেটস,
ব্ল্যাকস অ্যান্ড হোয়াইটস যে পোলারাইজেশনটা, এমনকি আমেরিকান তো আমরা বলি পুরনো ডেমোক্রেসি, তারা ওই যে হোয়াইট হাউসের পেছনে তারা ডুয়েল করে যে ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কিল্ড দ্য সেক্রেটারি অফ ট্রেজারি হ্যামিল্টনকে। তো এইরকম তো আমরা দেখেছি ডেমোক্রেসিকে মার্চ করে। এবং যখন আপনার 1787-এ যখন কনস্টিটিউশনটা এগ্রি করলো, কনফেডারেশন তখন ফেডারেশন করলো, তখনও তারা স্লেভারি এন্ড করে নাই, মনে রাখবেন। ইট টুক অ্যানাদার ফিউ ইয়ার্স, 1808, এবং এক একটা স্লেভকে কাউন্ট করা হচ্ছে 3/5 অফ এ ফ্রি সিটিজেন। তাদের কোনো রাইটস নাই, কিচ্ছু নাই, কিন্তু কাউন্টিং এর ব্যাপারে 3/5 অফ দ্য সিটিজেন। সো তো আমরা এইটাও দেখে এসেছি, এবং আমি তো ভীষণ আশাবাদী যে এগুলো আপনার এই নিষ্পত্তি হয়ে যাবে। কনসেনসাস বিল্ডিং, যে সমঝোতা, যেটার উপরে আমি একটা সেমিনার করব। এই শেলিকে আমি আজকেই বলেছি যে ফেব্রুয়ারি 1 যে এবছরই আমি করে গেছি, ফেব্রুয়ারি 1 and 2 সেমিনার করব, রিথিঙ্কিং পলিটিক্যাল ডেভেলপমেন্ট কনসেনসাস বিল্ডিং ফর রেজাল্টস। এটা আমি করে যাব, শেলি থাকবে, and I'll get you involved because you are a very fine host of a talk show. থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মিজানুর রহমান শেলি, আপনার টার্ন। হ্যাঁ, অত্যন্ত আশার কথা শোনালেন অগ্রজ প্রতিম এবং পণ্ডিত ও বিশ্লেষক রাজনীতির এবং আন্তর্জাতিক রাজনীতির প্রফেসর জিল্লুর রহমান খান, আমাদের সকলেরই বলতে গেলে অগ্রজ এবং অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি সবাইকে আপন করে নেন। তেমনি করে তিনি অনেক ব্যথা বেদনা যন্ত্রণা সত্ত্বেও বাংলাদেশের সম্ভাবনাকে আপন করে নিয়েছেন, এবং এর যে অপরিমেয় বিপুল সম্ভাবনা রয়েছে দেশটির, একটি জাতি হিসেবে, একটি দেশ হিসেবে ইতিহাসের প্রেক্ষিতে তা বিবেচনা করে তিনি আমাদেরকে আশা দিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন। আমি তাকে সকলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। এই জন্য যে কি করে আমাদের নতুন বছর শুরু হলো, গত বছরকে বিদায় দিলাম আমরা, কেমন করে আবার যেন একটা অস্থিতিশীলতা, আস্থাহীনতা, রাজনৈতিক বিভাজন, মেরুকরণ আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এর থেকে মুক্ত হতে চাইলেও আমরা মুক্ত হতে পারছি না, যেন স্বপ্নে সাঁতার কাটার মতো ক্রমাগতই পিছিয়ে যাচ্ছি, এবং পানি যেন আমাদেরকে সর্বব্যাপী একটা বাঁধনে বেঁধে রেখেছে। অথচ আমরা একবার চেষ্টা করছি, আমাদের উৎসাহের অভাব নেই, আশার অভাব নেই, বিশ্বাসের অভাব নেই, কোথায় যেন একটা খটকা বেঁধে আছে। যে জন্য মনে পড়ে সেই বিখ্যাত উক্তি কবির, যে বসন্ত এলো যেন ক্ষিপ্র জাগুয়ার। বাঙালি কবি লিখছেন জাগুয়ারের কথা, যে জাগুয়ার বাংলাদেশে দেখা যায় না, ভারতেও দেখা যায় না, পাকিস্তানেও দেখা যায় না, দেখা যায় দক্ষিণ আমেরিকায়। সেই জাগুয়ারকে নিয়ে এসেছেন এখানে, কারণ তার এই ক্ষিপ্রগতি এবং সহসা অতর্কিত আক্রমণ। তেমনি করে বছর শেষ হলো, শুরু হলো যেন এক ক্ষিপ্র জাগুয়ারের আক্রমণে। যে জাগুয়ারকে আমরা যে নামেই ডাকি না কেন, হরতাল বলুন, অবিবেচনা প্রসূত নানা ধরনের পদক্ষেপ বলুন, তা যারা সরকার ক্ষমতাসীন দল তাদের পক্ষেই হোক, অথবা যারা বিরোধিতার নামে বিরোধিতা করছেন তাদের পক্ষেই হোক, এর ফলে একটা কুয়াশার তৈরি হচ্ছে। যে কুয়াশা গত কয়েকদিন ধরে আমাদের বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, বিভ্রান্তির সৃষ্টি করেছে, শৈত্য প্রভাব এনেছে। অবশ্য ডক্টর জিল্লুর রহমান খান যে শীতের এসেছিলেন উইসকনসিনে, এখন অবশ্য সূর্য স্নাত ফ্লোরিডায় বাস করেন, তবে ঠিকই করেছেন। কিন্তু সেই তুলনায় হয়তো আমাদের শীত কিছু না, কিন্তু আমাদের জন্য তা সত্যি একটা অত্যন্ত দুঃসহ, সাধারণ মানুষের জন্য, যাদের কম্বল নেই, যাদের শীত বস্ত্র নেই, যাদের উত্তপ্ত ঘরে বাস করার সুযোগ সুবিধা নেই, তাদের জন্য যেমন শীত নির্মম, তেমনি বোধহয় এই রাজনৈতিক অস্থিতিশীলতা, অবিশ্বাস, এটাও নির্মম। কারণ এ মানুষের যে সমস্ত সম্ভাবনা থাকে তাকে হরণ করে নেয়। যেমন বলা হয়ে থাকে, দারিদ্র সকল গুণের সর্বনাশ করে। হ্যাঁ, মূল পলিউটেন্ট বলেছিলেন ইন্দিরা গান্ধী, ভারতের প্রখ্যাত প্রধানমন্ত্রী। ওটা মূল দূষণ হচ্ছে দারিদ্র্যের মধ্যে। পরিবেশ দূষণের কথা আমরা বলি,
রাজনৈতিক পরিবেশ বলি, অর্থনৈতিক পরিবেশ বলি, সব কিছুর মধ্যে পরিপার্শ্ব নিয়ন্ত্রিত হয় আমাদের দারিদ্র্য দিয়ে, আমাদের ভাগ্যহত মানুষকে দিয়ে। সেই জন্য নতুন বছরের শুরুতে প্রত্যাশায় মানুষ যদি সেই কবির ভাষায় জিজ্ঞেস করে, সাধারণ বাচ্চা কাচ্চারা যেমন বলে, নতুন বছর এনেছো কি? নতুন জামা, নতুন জুতো, অনেক হাসি, অনেক খাবার, কিন্তু কি স্যার নির্মম দারিদ্র তাকে যে আষ্টে পৃষ্ঠে কথা কাতে বেঁধে রেখেছে। তার ফলে সে দেখে কিছুই আসেনি, আসে শুধু হতাশা, আসে শুধু অভুক্তি, আসে শুধু অন্নাভাব, আসে শুধু অপুষ্টি, আসে শুধু শিক্ষাহীনতা। এটা সার্বিক অবস্থা নয়। আমাদের উন্নতির চেষ্টা আমরা করছি, আমরা স্বপ্ন দেখছি কয়েক সালের মধ্যে, কয়েক বছরের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশে পরিণত হব। কিন্তু কি করে নিজেদের মধ্যে সমঝোতা যদি না থাকে, যে কথা দিল্লু ভাই বললেন, অত্যন্ত সুন্দর কথা, কনসেনসাস বিল্ডিং, এক ঐক্যমত্য যদি না সৃষ্টি হয় জাতীয় পর্যায়ে, কতগুলো মূল বিষয়ে ঐক্যমত্য থাকতে হবে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা উনি বললেন, তারাও নানা ধরনের কণ্টকিত পথ পের হয়ে এত দূরে এসেছেন, কিন্তু একটা জিনিসের প্রতি শ্রদ্ধাবোধ অনমনীয় এবং এটাকে স্পর্শ করা যাবে না, সেটি হলো গণতান্ত্রিক মূল্যবোধ। গণতন্ত্র তাদের রক্তের মধ্যে, ধমনের মধ্যে, শিরার মধ্যে প্রতি মুহূর্তে একটা নূপুর নিক্ষণ বাজিয়ে চলছে, যেটা আমাদের ক্ষেত্রেও সত্যি। যে কথা একটু আগেই উক্ত হলো, যে আমাদের বাংলাদেশ, যাকে আমরা বাংলাদেশ যে ভূখণ্ড, তার মধ্যে সেই 1905 বা তার আগে যদি দেখেন, সবসময় কিন্তু একটা গণতান্ত্রিক আবহ, গণতন্ত্র আজকাল আজকের জাতের যেটা, সেটা উপস্থিত নাও থাকতে পারে, কিন্তু মানুষের মঙ্গল, মানুষের উপকার, ন্যায় বিচার, উন্নয়ন, এগুলো এমনকি সামন্ত রাজার আমলেও, রাজ্য সুলতানি আমলেও প্রচুর ভাবে এখানে উপস্থিত ছিল, পর্যাপ্তভাবে। এবং পরবর্তীকালেও 1905 থেকে 1911 সালের কথা প্রফেসর জিল্লুর রহমান খান বলেছেন, সেই সময় আমরা দেখেছি বিভাজন সত্ত্বেও উন্নয়ন, বিভাজন সত্ত্বেও কল্যাণের সাধনা, সেটা চলেছে। এই জন্য বলা যেতে পারে, আবার কবির ভাষায় সমর সেন লিখেছিলেন, রুদ্ধশ্বাস কত পথ পার হয়ে এলাম, তবু আমার রক্তে শুধু তোমার সুর বাজে, তোমার সুর বাজে। এবং সেই সুর হলো গণতন্ত্র। চমৎকার। ডক্টর খান, একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি একটু বিশ্লেষণ করবেন কিনা যে 2014 সালের বাংলাদেশের রাজনীতিটা যেমন গেল, একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে, একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে একটি নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে নানা প্রশ্ন, হঠাৎ করেই যাদেরকে মহাশক্তিমান মনে হলো বিরোধী রাজনৈতিক শক্তিগুলো, নির্বাচনের দিন থেকে বা নির্বাচনের পরদিন থেকেই তারা একেবারে চুপসে গেলেন। পুরো বছর জুড়ে তারা এক ধরনের সমঝোতার কথা বললেন, মাঝে মধ্যে হুমকি ধমকি দেবার চেষ্টা করলেন, কিন্তু কিছুই করতে পারলেন না, যদিও বছরের শেষ সপ্তাহে এসে তাদের খানিকটা উত্তেজনা তারা তৈরি করবার চেষ্টা করছেন। অন্যদিকে সরকার যারা দেশ পরিচালনা করছেন, তারা মোটামুটি স্বস্তিতে শান্তিতে বছরটা পার করবার চেষ্টা করলেন, প্রবলভাবে নতুন নতুন আন্তর্জাতিক মিত্র খোঁজার চেষ্টা করলেন। দীর্ঘদিনের রাজনৈতিক বা অর্থনৈতিক মিত্র যারা, তাদেরকে কাউকে কাউকে বেশ দূরে ঠেলে দেবারও চেষ্টা, তাদের মধ্যে প্রবণতা লক্ষ্য করা গেল। এবং যে ইঙ্গিতটি কিছুটা কথাবার্তার মধ্য দিয়ে প্রসঙ্গগুলো এসে, ইঙ্গিত নয়, ডক্টর শেলির যে এক ধরনের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রযাত্রার এই স্বপ্ন বাংলাদেশের জনগণের মধ্যে দেখাবার চেষ্টা, এবং তার কিছু কিছু প্রয়াস তারা দেখানোর চেষ্টা করলেন যে তারা কাজ করছেন। বাট এবং একই সঙ্গে এই প্রচারণাটা তারা নিয়ে আসবার চেষ্টা করলেন যে অর্থনৈতিক উন্নয়ন যদি দেয়া যায় তাহলে মানুষের কাছে ওই রাজনৈতিক উন্নয়নের খুব একটা দরকার পড়ে না, বা সেটা নিয়ে জনগণ খুব একটা মাথাও ঘামায় না। এবং একইভাবে আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের জনগণের মধ্যে এক ধরনের ব্যক্তি স্বার্থের চিন্তাটা খুব প্রবল হয়ে উঠেছে। এখানে মানুষ এক ধরনের ডিসএঙ্গেজমেন্টের মধ্যে আছে, তারা পলিটিক্যাল প্রসেসের ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড এখন খুব একটা মনে হয় না, সেটা কে ক্ষমতায় আসলো গেল তাতে তাদের কিছু যায় আসে বলে মনে হয় না। তো সব মিলে যদি আপনি 2014-তে যে বাংলাদেশ রাজনৈতিকভাবে দেখলেন, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জানুয়ারি 2014-এর 5th জানুয়ারি আপনার প্রোগ্রামে ছিলাম আমি। কতগুলো ইলেকশন আমি সমস্ত দেখে টেকে এসে আমি এখানে প্রোগ্রাম করেছি, এবং দেখেছি যে যারা গেছে তারা সবাই বেশ, কিন্তু
কিছু লোক আমাকে ফলো করে এসে বলল, স্যার আমরা অনেক বেশি আশা করেছিলাম, আসেনি। আপনাকে বলেছি এটা। আচ্ছা, এখন ডেমোক্রেসিটা খুব সহজ ব্যাপার নয়। ডেমোক্রেটিয়ান রুল অফ দ্য পিপল, যেটা হেরোডোটাস, আমরা তো পলিটিক্যাল সায়েন্সের লোক, হেরোডোটাস 632-তে হিস্ট্রিজে উনি প্রথম ইউজ করেছিলেন ডেমোক্রেটিয়ান রুল বাই দ্য ম্যাসেস, দ্য সিটিজেন। ক্রাইটিয়ান মানে ফ্রি সিটিজেন, স্লেভস না, উইমেন না, মনে রাখবেন। তো এটাতে অনেক দিন লেগেছিল যে এটা মোটামুটি একটা স্থিতিশীলতা আনতে, কারণ সবসময় ডেমোক্রেসির নামে অনেক কিছু করতো তারা। রোমান্সরা করে গেছে, তারাও চেয়েছিল অ্যারিস্টটলের যে ডেমোক্রেসিটা করেছে পলিটিক্সের। অ্যারিস্টটল বলছে যে আমরা মানুষের মধ্যে 3টা ভাগ আছে। একটা হচ্ছে আমাদের ইগো, আমরা নিজেরা চালিয়ে নিতে চাই। আর একটা হচ্ছে একটা নিজেরটা একটু কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেন করতে ভালোবাসি যে এটা কি ঠিক কাজ হচ্ছে। আর একটা হচ্ছে যে একটু সমঝোতার একটা চেষ্টা করি অন্তত। এই 3টার যে ব্যালেন্সটা যদি না হয় তাহলে ডেমোক্রেসি চলে না। এই অ্যারিস্টটল তার পলিটিক্স এটা বলেছে, এবং যার ফলে এই রোমান্সরা চেষ্টা করেছিল। সিজার হলো পাওয়ারফুল, সেনেট ছিল রিপ্রেজেন্টিং দ্য প্যাট্রিশিয়ানস, হাইবর্ন, আর প্লেবিয়ানসরা অ্যাসেম্বলি, কিন্তু সেটাও শেষ হয়ে গেল। পরে ইউরোপিয়ানসরা, দ্য ফ্রেঞ্চ, ওরা চেষ্টা করলো এই যে চেকস অ্যান্ড ব্যালেন্সে, যে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়াল, এটা যদি চেকস অ্যান্ড ব্যালেন্সে একটা সমতা না থাকে তাহলে ডেমোক্রেসি চলা খুব ঝামেলা হয়ে যায়। আর একটাও জিনিস হচ্ছে যে আইনের শাসন, রুল অফ ল। ডেমোক্রেসি কিন্তু আগের কোনো কনসেপ্টই ছিল না আইনের শাসনে। যারা ইলেক্টেড হলো তারা ইলেক্টেড হয়ে হাতে নিয়ে গেল ক্ষমতা, আর যারা ইলেক্টেড হতে পারলো না তারা পালিয়ে যেত, গ্রিক সিটি অন্য সিটির দিকে আশ্রয় নিত, এরকম অবস্থা ছিল। এটা অনেক সময় এই জগতে এই যুগেও দেখা যায়, জিরো সাম গেম। যিনি হারলেন তিনি সর্বশান্ত, যিনি জিতলেন তিনি সর্বজয়ী। এর জন্যই আমি একটা আপনার প্রোগ্রামে না কোথায় বলেছিলাম যে এখানে আমাদের একটু সমঝোতা আসতে হবে। একটা ব্যাপার হচ্ছে যে কনসেনসাস বিল্ডিং এর জন্য যে আমাদের ব্রিটিশ যে পার্লামেন্টারি সিস্টেম, ভালো কথা, এক একটা ডেমোক্রেসির একটা ব্যাপারে একটা এনভায়রনমেন্টে তারা সুন্দরভাবে অগ্রসর হতে পারে। আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের, আপনাকে বলেছি, আমাদের এত সুযোগ, এত সুবিধা, এবং এর ফলে যে আমরা যদি এগোতে না পারি এটা আমাদের দোষ, আর কারোর দোষ নেই। এর জন্য আমাদের অন্তত এই যে ইলেকশনটা, এটা আমাদের কিন্তু সাবধানে করতে হবে। এটা আমরা করি উইনার্স টেক অল, WTA বলি, উইনার্স টেক অল। ও যদি কয়টা ভোটে হেরে গেল, বাস আউট। আর রিপ্রেজেন্টেশন যা হবে, আপনার ভোটের ডিফারেন্স হচ্ছে মাত্র 3-4%, কিন্তু পার্লামেন্টে গিয়ে দেখবেন যে 46% ডিফারেন্স হয়। তো ওই খোলে যে ডেমোক্রেসি চলতে পারে, যে ফ্রেঞ্চরা বুঝেছিল, ইউরোপিয়ানসরা বুঝেছিল, এবং তারা করলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করলো। কারণ আপনারা ছোট ভোট পেলেও আপনার ওই ভোটের অনুপাতে, ওই মাপে আপনার রিপ্রেজেন্টেশন হবে। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট, এই দ্বিকক্ষটা আমি আমার বইতেও লিখেছি, আপনার প্রোগ্রামে আমি বোধহয় মেনশন করেছি। দ্বিকক্ষ হলে আপনার রিপ্রেজেন্টেশন অনেক সুন্দরভাবে ব্যালেন্স করা যায়, এটাও দরকার। আর একটা হচ্ছে যে আপনার এই যে মানে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব কঠিন ব্যাপার। এটা ইন্ডিয়াতে তারা চেষ্টা করে যাচ্ছে, এখনো পুরোপুরি সফল হয় না। কিন্তু বলবো একটা কথা, TN Session বলেছিলেন, চিফ ইলেকশন কমিশনার, he got full support of Indian judiciary. He used to cancel elections যখনই তার সন্দেহ হতো কোনো ঝামেলা। তো ওরকম আমাদের একটু ওই জিনিসটা যদি আমরা এগোতে না পারি, আমরা নিজেরাই নিজেকে দোষী করতে হবে। আরেকটা হচ্ছে যে আপনার এই যে ইয়েতে এই ইনিশিয়েটিভটা, যেটা আমেরিকান যে ইউরোপিয়ানসরা করে ইনিশিয়েটিভ, আর আপনার রিকলটা ফেরত পাঠানো। আপনার আমেরিকা এখনো আপনার যদি জাজেস, আপনি জানেন তো অনেক জাজেস ইলেক্টেড ইন আমেরিকা, অনেক জায়গায় রিকল করে, দে রিকল দ্য জাজেস। লেজিসলেটরস ক্যান বি রিকল, অনলি আমেরিকান কনস্টিটিউশন কিন্তু নেই। কিন্তু স্টেট কনস্টিটিউশনে আবার ঢুকিয়েছে, রিকল ঢুকিয়েছে, ইনিশিয়েটিভ ঢুকিয়েছে, আর রেফারেন্ডাম ঢুকিয়েছে, কিন্তু ইউএস কনস্টিটিউশন এগুলো নেই। তাহলে এই
ফেডারেল যে ফেডারেটেড সিস্টেম, যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে ভালো কথা, কিন্তু আন্ডার আর্টিকেল 10 অফ ইউএস কনস্টিটিউশন যেগুলো ক্ষমতা আপনার দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তা ঠিক আছে, ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স এগুলো, কিন্তু অন্যান্য বেশিরভাগ ক্ষমতা কিন্তু স্টেট গভর্নমেন্টস, এবং যেগুলো স্পেসিফিক্যালি দেওয়া হয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলো অটোমেটিক্যালি devolve to states and the people of the এটা আর্টিকেল 10 of the US Constitution. তো আমাদের ওইরকম ভাবেই একটা অগ্রসর হতে হবে টু স্ট্রেংথেন আওয়ার ডেমোক্রেসি আরো শক্তিশালী করে তোলবার জন্য। তো এর জন্য আমার মনে করি যে এই রকম আপনারা যে করছেন এরকম যে কনফারেন্স, এইসব করা দরকার এবং ফলো আপও দরকার। আপনি যেটা আমাদের সঙ্গে করলেন, আপনারও গিয়ে গিয়ে স্কুল কলেজে এই যে আপনার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা দরকার। আপনারও আমাদের এরকম ভাবে এই পাবলিক প্রাইভেট প্যানেল করা দরকার, এনজিওদের সঙ্গে করা দরকার। আর সবচেয়ে অ্যাডভান্সমেন্ট আমি সব দেশ ইয়ে করেছি, আপনাকে বলবো আমার ইউনিভার্সিটি 68, 69, 70, 71 ওই এক্সপিরিয়েন্সে দেখি আমার ছাত্রছাত্রী কোথা থেকে আসতো সেই সময়। ফরেন স্টুডেন্টস আমি পেতাম সাউথ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরা কোথায় চলে গেল? আমাদের ইন্টারন্যাশনাল হাউসও করেছিলাম সেই সময়। আসতো বিকজ উই মেনটেন এ স্ট্যান্ডার্ড, বিকজ উই অ্যালোকেটেড লিটল মোর রিসোর্সেস টু এডুকেশন। সেটা আমরা ভুলে গেলাম, যার ফলে সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়া ওরা অ্যালোকেট 20% অফ বাজেট টু এডুকেশন, আর আপনি আজকে ডিফারেন্সটা আমাদের দেন। তো এটা একটা বিরাট জিনিস। আর হচ্ছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট, যেটা সাউথ কোরিয়াটা করেছে, সাংঘাতিকভাবে রিসোর্স করেছে ফর উইমেন্স এডুকেশন, উইমেন হেলথ। কারণ এডুকেশন অ্যান্ড হেলথটা একসঙ্গে যায়। আপনার হেলথ যদি না থাকে এডুকেশন হবে না। আপনি গ্রামে গঞ্জে যদি গিয়ে দেখেন যে অসুখের জন্য ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে, কোনো কেয়ার নেই। তো এইটা যদি আমরা অগ্রসর হতে পারি, এবং এই যে আমাদের যে ইন্ডাস্ট্রিজগুলো, গার্মেন্ট ইন্ডাস্ট্রি একটা বিরাট একটা সুযোগ এনে দিয়েছে ফর উইমেন্স এম্পাওয়ারমেন্ট। গতবার আপনাকে বললাম না যে আপনার ওই 13 একটা পয়েন্ট দিয়েছিল তারা, বিকজ অফ দ্য আপরাইজিং অ্যামং উইমেন দে হ্যাড টু উইথড্র দ্য 13 পয়েন্ট। তো এইগুলো যদি আমরা না চিন্তা করি এবং এই পাবলিক প্রাইভেট ফোরামসগুলো আমরা তৈরি যদি সুন্দরভাবে না করতে পারি, শক্তিশালী না করতে পারি, এবং এটার হচ্ছে আমাদের যে ইন্টারনেটে এখন আমরা সুযোগ আছে বিরাট, ফেসবুক, আমাদের এই যে টুইটার, আমাদের এগুলোর মধ্যে দিয়েও এই যে আপনিও এটা করেন, আমাকে আপনার এটা কংগ্রেচুলেশন। কারণ গতবারের আমার প্রোগ্রামে আমি আমেরিকা বসে দেখেছি, আপনি যে 5th of January প্রোগ্রাম করেছিলেন, আমি কমেন্টসও দিয়েছি ও প্রোগ্রামে। তো এইগুলো তো ইন্টারনেটে এবং গ্রামে গঞ্জেও এখন ইন্টারনেট পৌঁছে গেছে। আপনাকে একটু আগেই বললাম না আমার এক্সপিরিয়েন্স, আমি বাংলাদেশ ফাউন্ডেশনের, যেটা আমার ভাই সৃষ্টি করেছিলেন লিবারেশন ওয়ারের সময় 1971-এ, বাংলাদেশ ফাউন্ডেশনের, এটা না তখন ফাউন্ডেশন ছিল না, তখন বাংলাদেশ ডিফেন্স লীগ। আমরা করতাম কি, উই রেজ ফান্ডস ইন আমেরিকা এন্ড অ্যালোকেটেড ওই নট আর্মস এন্ড অ্যামিউনিশন বাট কমিউনিকেশন গিয়ার্স টু ডিফারেন্ট সেক্টরস, the Z force, ডিফারেন্ট ফোর্সেস সেক্টরসগুলো। তো সেটাই পরে আমরা এমার্জেন্সি রিলিফ ওয়েলফেয়ার, এমার্জেন্সি রিলিফ ওয়েলফেয়ার করলাম যখন রিফিউজিস প্রবলেমসটা দেখা দিল। এবং যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন আমরা করলাম বাংলাদেশ ফাউন্ডেশন। তো এই বাংলাদেশ ফাউন্ডেশন মাধ্যমে আমরা গত বছর আপনাকে একটু আগে বলেছি যে আমরা গ্রামে গঞ্জে যে ছোট ট্যাবলেটস, যে এই যে ই বুকের মতন আপনি দেখেন ওই রকম ট্যাবলেটস আমরা ডিস্ট্রিবিউট করলাম কয়েকটা সিলেক্টেড গ্রামে, এক্সপেরিমেন্টাল ব্যাপার। 6 মাসের মধ্যে ছেলে মেয়েরা যে পড়াশোনা, যা স্কুলের অ্যাক্সেস ছিল না, ঝামেলা হতো, 6 মাস পরে দেখা গেল তারা পড়তে মোটামুটি পড়তে লিখতে শিখেছে। এবং তার মারা, অশিক্ষিত নারীরা, তারা বুঝতে পেরেছে থ্রু দোজ ইনফরমেশন সিস্টেম যে কোথায় অ্যাক্সেস টু রিসোর্সেস লাইক হেলথ কেয়ার, মাইক্রো ক্রেডিট লোন অ্যাভেলেবল, কোথায় কিছু একটা ট্রেনিং এর সম্ভাবনা। তো এগুলো তো আমাদের এগিয়ে যেতে হবে, আমরা কন্টিনিউয়াসলি, এগুলো তো মানে থেমে থাকার কোনো কথা না, কন্টিনিউয়াসলি এগিয়ে যেতে হবে, মানুষকে জানান দিতে হবে, একেবারে কন্টিনিউয়াসলি এগিয়ে যেতে হবে। জি, অত্যন্ত চিত্তাকর্ষক প্রফেসর জিল্লুর রহমান খানের বক্তব্য এবং তার আশাবাদ। কিন্তু একটি কথা আগেও যেমন বলেছি
যে ওই একটা বিখ্যাত গান ছিল 60-এর দশকে, পথ হারাবো বলেই আজ পথে নেমেছি। আর সেই সঙ্গে আরেকটা ধাঁধা ছিল যে কি এমন জিনিস যা খুঁজে পেলে পরে, হারিয়ে গেলে খুঁজে পেলে পরে বাড়িতে নেওয়া যায় না। এবং সেই ধাঁধার সহজ সরল উত্তরের পথ। পথ হারিয়ে যায়, আবার খুঁজে পায়, কিন্তু বাসায় নেওয়া সম্ভব না। ওই পথ দিয়ে বাসায় আসা সম্ভব। সুতরাং আমাদের যেন একটা অসুবিধা হয়েছে, আমি বলবো সারা বিশ্বের থেকে আমরা দিক দিয়ে আলাদা নই। সারা দুনিয়ার আজকে যে ঘটনাবলী আমরা দেখছি, যে সমস্ত উত্তাপ এবং সংঘর্ষ এবং সংঘাত, মধ্যপ্রাচ্যে বলুন, অন্যান্য ক্ষেত্রে বলুন, যেটা হচ্ছে সেটা হলো একটা অত্যন্ত উত্তপ্ত এবং অনিশ্চিত পরিস্থিতি। একদিক থেকে বাংলাদেশের মতন বলা যেতে পারে। বলা যেতে পারে এই জন্যে যে বিশ্বের মানুষের আজ এক বিশাল অস্থিরতা তাকে গ্রাস করেছে। বিশ্ববাসী, বিশেষত যারা যুদ্ধ বিগ্রহের মধ্যে আছে, আফ্রিকাতে বলুন, মধ্যপ্রাচ্যে বলুন, কিছুকাল আগে ইউরোপে আমরা দেখেছি, এখনও ইউরোপে অর্থনীতি মার খেয়ে যাচ্ছে ক্রমেই। আজকে সেখানে বিভিন্ন দেশে, পর্তুগাল, স্পেন, ইতালিতে পর্যন্ত, গ্রিসে 30-40 সংখ্যক শতকরা 30-40% মানুষ বেকার, যুবকরা, তরুণেরা ঘুরে বেড়াচ্ছে। এবং আজকে গ্রিস ইউরোপীয় ইউনিয়ন দরকার হলে বেরিয়ে যেতে চাচ্ছে, কারণ তাদের পক্ষে আর এই অস্টিয়ারিটি, এই কৃচ্ছ সাধন সম্ভব হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র নানা অসুবিধার মধ্যে দিয়ে গিয়ে আজও তাদের যে পুরোপুরিভাবে মন্দা কেটেছে বলতে পারছে না। হয়তো কর্মসংস্থানের ক্ষেত্রে কিছু কিছু উন্নতি দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে পিছিয়ে যাচ্ছে। একদিকে অর্থনীতির মন্দা, আরেকদিক হলো সহিংসতা, যেখানে উগ্রবাদ, চণ্ডমূর্তি মানুষের বিভিন্ন স্লোগানে, কখনো ধর্মের নামে, কখনো জাতীয়তাবাদের নামে, কখনো অন্যান্য উগ্রবাদের নামে, সেগুলির ফলে মানুষ অশান্তি এবং অস্থিরতায় ভুগছে এবং তারা জানে না তাদের ভবিষ্যৎ কী হবে। অ্যাল আরিয়েন নামে একজন মানি ম্যানেজার তাকে বলে, অন্যের অর্থ সম্পদ তিনি ব্যবস্থাপনা করেন, সম্ভবত আরব দেশের লোক। আল আরিয়েন যখন নাম, তার আমি বক্তব্য শুনেছি টেলিভিশনে, বিবিসিতে, অন্যান্য জায়গায়। সেখানে অত্যন্ত ভালো, তিনি $1 ট্রিলিয়ন অন্যদের পয়সা, কর্পোরেট এবং ব্যক্তিগত পয়সা তিনি ম্যানেজ করে তাদের লাভ দেন। কিন্তু তিনি বলছেন এই যে পুঁজিবাদী ব্যবস্থা, এই যে লোভ, এই যে উদগ্র বাসনা, যার ফলে আপনার ব্যাংকে নামে ধস, অর্থবাজারে নামে মন্দা, এবং যাকে বলে স্টক মার্কেট বা কি ফটকা বাজার, সে পুঁজিবাজার, সেখানে আমরা দেখছি একটা অস্থিরতা, প্রায় কেউ জানে না কেমন করে চলে। এটা এই পুঁজিবাদের একটা দুর্বলতা। এবং তিনি বলছেন, তখন তাকে জিজ্ঞেস করা হলো, তাহলে তুমি যে লাভ করে তোমার যারা গ্রাহক, যারা মক্কেল, তাদের পয়সা দিচ্ছ কেমন করে, এটা কেমন করে তোমার পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব? তো তিনি বললেন যে মানুষ যা করে রিয়ালিটির জন্য, বাস্তবতার জন্য, এবং যা হওয়া উচিত, দুটো কোনো সময় এক হয় না। আমি করছি আমার কাজ করতে, বেঁচে থাকতে, কিন্তু আমার ভয় হচ্ছে যে আমার 8 বছরের মেয়েটার কি হবে কিছুদিন পরে, যখন এই পুরো ব্যবস্থা ধসে পড়বে। এটা হলো অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে বলেছি। তা আমাদের যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, বাংলাদেশে আমরা যেন এত কিছু থাকা সত্ত্বেও, যাকে বলে মোস্ট হোমোজিনাস কান্ট্রি, এমন একভাবে তৈরি, ভাষাগত, ইতিহাসগত, দিলুভাই বলেছেন, সাংস্কৃতিক দিক থেকে, সব দিক থেকে আমরা এক জাতি, এক দেহ, এক প্রাণ। তারপরে যারা নাকি, যাদেরকে আমরা সংখ্যালঘিষ্ঠ বলি, তারাও আসলে আমাদের মূলধারার মানুষ। এমনভাবেই গড়ে উঠেছে শত শত বৎসরের আমাদের এই সংস্কৃতি, এই সহজিয়া প্রক্রিয়া জীবনের। সেইখানে আমরা জোর করে নিজেদেরকে এত ভাগে ভাগ করলাম কেন? আমাদের শিয়া সুন্নি নেই, আমাদের বিভিন্ন মজাবের মধ্যে একই মজাব, লা কে হানাফি, এই অবস্থার মধ্যে হাম্বলি নেই, মালেকে নেই, সেরকম আহলে হাদিস থাকলেও খুব কম সংখ্যায়, এবং হিন্দু মুসলমান বা বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে আমরা আসলে সহজ জীবনে আমরা সেরকম কোনো রকম সাম্প্রদায়িকতা দেখি না। মাঝে মাঝে বাইরে থেকে আমদানি হয়ে আসে, হয়তো উস্কানির চোটে বাড়ে, সেটা আলাদা কথা। কিন্তু আসল কথা, আমরা যেন পথ হারাতে বদ্ধপরিকর হয়ে গেছি। সেই জন্য আমাদের ট্রাইবালিজম নেই বটে, গোত্রবাদ নেই, কিন্তু আমরা দেখছি
আমরা যেন আবার হুটু আর টুটসিতে রুয়ান্ডার মতো রূপান্তরিত হচ্ছি, একজন আরেকজনের রক্তের জন্য উন্মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি, এবং যেখানে কৃত্রিম একটা মেরুকরণ, কৃত্রিম একটা বিভাজন তৈরি করে দেশ ও জাতিকে সর্বনাশ করা হচ্ছে, এবং এটাই আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। এক হওয়া, ঐক্যের যে বাণী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুনিয়ে বাংলাদেশকে মুক্ত করার পথে এতখানি এগিয়ে দিয়েছিলেন, এবং সমস্ত মত নির্বিশেষে রাজনৈতিক মত, অর্থনৈতিক মত, বিভিন্ন মতবাদের এক হয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। সেই এক হওয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত ছিল, ওপর চাপানো নয়। আমার হাতে ক্ষমতা আছে তাই আমি সবাইকে এক সুরে গান গাইতে বলবো, এটা চলবে না। আসতে হবে ভেতর থেকে, নিচের থেকে, যেটা গণতন্ত্রের মূল সুর। সেই সুর যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের উন্নয়ন এবং মঙ্গল অত্যন্ত দ্রুত গতি লাভ করবে, এবং এত কষ্টকল্পিত সাধনা করার প্রয়োজন আমাদের হবে না। আপনি দেখবেন যে স্ট্যাটিস্টিক্যালি যারা এগিয়ে গেছে, ওয়েস্টার্ন ইউরোপ দেখেন, দুর্নীতির ভাগ অনেক কম। যে দেশগুলো এগোতে পারেনি দুর্নীতির ভাগ অনেক বেশি। তো আমাদের এই দারিদ্র্য মোচন যদি আমরা সক্ষম হতে পারি, এবং তার জন্য লাগবে, এই যে বললাম যে সমঝোতা লাগবে দারিদ্র্য মোচনের দিকে, এবং এখানে আমার প্রশ্ন যে স্থিতিশীলতাও লাগবে। আপনি যে অপার সম্ভাবনার কথা বলে আলোচনাটা শুরু করেছিলেন, আপনি দেখছেন খুব শীঘ্রই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, তারপর দ্রুত উন্নত আয়ের দেশে পরিণত হবে। সেই জায়গায় নিয়ে যাবার জন্য যে নেতৃত্ব আপনার কাজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আমি জানি। আপনি কি দেখেন যে বাংলাদেশে সেই রাজনৈতিক বা অর্থনৈতিক নেতৃত্ব আছে? আমার তো মনে হয় যে নাকি নেতৃত্ব ছাড়াও সম্ভব? এটা মানুষের যদি চায়, মানুষরা নিজেরা এগিয়ে যেতে পারে। বাংলাদেশে দেখেন এই স্থিতিশীলতাটা, আপনার অনেকেই গতবারে আমি এসেছিলাম, গতবারে মানে এই বছরই ডিসেম্বরে আমি এসছি, এসে আমাকে বলে তুমি বাইরে যেতে পারবে না, ইলেকট্রিসিটি কেটে 13 সালের ডিসেম্বর এই অবস্থা হবে, আমি না। বাংলাদেশ হচ্ছে ইউনিক একটা দেশ, এখানে মানুষ এগুলো চায় না। তোমরা এটা প্রযোজ্য করতে পারো পাকিস্তানে, মিডল ইস্ট দেশে, কিন্তু না বাংলাদেশে না। বাংলাদেশ মানুষ দেখেন, আমার লোকজন কাজ করছে, তাদের ছেলে মেয়েদের আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি, আপনিও করেন, শিলিও করে, চেষ্টা করছি তাদের এগিয়ে নিয়ে যেতে। এটা অন্য ফিউডালিস্টিক ইয়েতে আপনি দেখবেন না এটা। এবং আজকে আমার যে ড্রাইভার আজকে বললো যে ওর মেয়েটা পেয়েছে, চলে যাচ্ছে। আমরা গতবার আমার গিন্নি তাকে একটা কম্পিউটার দিয়ে গেছে। তো এইটা নয় রিমার্কেবল একটা জিনিস, যেটা আপনি অন্য কোনো ইয়েতে আন্ডার ডেভেলপ পাবেন না, এটা বাংলাদেশে। যেটা আমার লোকরা আসছে, কাজ করছে, ফিরে যাচ্ছে। একজন একটা করেছে, ট্রেনিং প্রোগ্রাম করেছে, 3 লেভেল ট্রেনিং প্রোগ্রাম, এবং তাদের আমরা হয়তো ওরা একটা গ্র্যান্ড প্রপোজাল দেবে, আমি কনসিডার করব, একটা ট্রেনিং প্রোগ্রাম ফর মানে একেবারে ডোমেস্টিক যে হেল্পটা, একটা ডোমেস্টিক হেল্প ট্রেনিং প্রোগ্রাম। আচ্ছা, তারা করবে কি, ওই ডোমেস্টিক হেল্প যারা আপনি চান তারা ওখান থেকে নিয়ে আসবেন, কিন্তু তার মনিটরিং একটা সিস্টেম আছে। তারা দেখবে whether you are treated your domestic help with justice, এই একটা লেভেল। আর একটা মিডল ট্রেনিং, আর হাইয়েস্ট হচ্ছে এক্সপোর্টেবল ট্রেনিং, যেখানে আপনি আজকে তো আমার বাংলাদেশের রেমিটেন্স হ্যাজ এক্সিডেড $23 বিলিয়ন বোধহয় এক্সিড করে গেছে। হ্যাঁ, এইরকম অবস্থা। তো ইটস এ রিমার্কেবল দেশ এটা। এটা আপনার নেতৃত্ব বলেন, যাই বলেন, একটা কথা আপনাকে বলি, বঙ্গবন্ধুর যে একটা বিরাট যে বিশ্বাস ছিল, আমার সঙ্গে তো অনেক কথা হয়েছে, আমার বঙ্গবন্ধুর মৃত্যুর 3 সপ্তাহ আগে আমি 17th of July তাকে ইন্টারভিউ নিলাম, মানে উনি আমাদের ছেড়ে চলে গেলেন অগাস্ট 15। হ্যাঁ, তো এই যে কয়েক সপ্তাহ আগে তখনও বললেন যে কি একটা বিশ্বাস বাঙালিদের প্রতি, যে এগিয়ে যাব। সে বললেন আমি যদি কিছু না করতে পারি আমি চলে যাব, আমার কোনো দুঃখ নেই। আর বাঙালির, আমি বলে বঙ্গবন্ধু আপনার তো, আমি তো সিকিউরিটির উপরে লিখি, আপনার তো ইনার পেরিমিটার দেখি না, মিডল পেরিমিটার দেখি না, আউটার পেরিমিটার দেখি না। আমাদের বলে কি বলো তুমি,
আমার পার্সোনাল সিকিউরিটি আমার কিছু না, আমার ন্যাশনাল সিকিউরিটি আমার দরকার। এবং তারপরে বলে যে কে যেন সোভিয়েত অ্যাম্বাসাডার গত সপ্তাহে এসে এইরকম কিছু আমার একটা বলে গেল, এই রুহুল কুদ্দুস আর আমার ছোটকালের বন্ধু তৌফিক ইমাম, এইদিকে এই যে আমেরিকান প্রফেসর কি বলে, কারণ আমাকে আবার আমেরিকান প্রফেসর বলতো। তো ওই রকম বিশ্বাস তার ছিল। এবং তিনি এই যে করতেন যে ডেমোক্রেসিটার একটা ইকুয়াল অপরচুনিটি, ক্যাপিটালিজম দিয়ে আপনি পুরো ডেমোক্রেসি চালাতে পারবেন না, যেটা আমেরিকাও বুঝতে পেরেছিল রোজভেল্টের সময়। রোজভেল্টই সেটা সোশ্যাল সিকিউরিটি, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, মেডিকেল, সমস্ত ওই সময় মেডিকেল করলো অফিসার জনসনের সময় 64-এ করলো। এইগুলো কিন্তু সোশ্যালিস্টিক মেজার্স, যেটা অনেক ক্যাপিটালিস্ট এগুলো পছন্দ করেনি। আর ইউরোপিয়ানে দেখবেন তাদের ব্যালেন্স করেছে ডেমোক্রেসি সোশ্যালিজম। বঙ্গবন্ধু সেটা বুঝেছিলেন, ডেমোক্রেসি সোশ্যালিজম। আর এই দুটো যদি আপনি ব্যালেন্স করতে চান, আপনার কিন্তু ন্যাশনালিস্টিক ফেভারটা থাকতে হবে, বিরাট ন্যাশনালিস্টিক ফেভার। আর তিনটা যদি ব্যালেন্স করতে চান, তাহলে কিন্তু আপনার একটা মানে ব্যালেন্স করতে হবে, সব রিলিজনকেই আপনার রেসপেক্ট করতে হবে। এটা ইনক্লুসিভ সেকুলারিজম আমরা বলি, রেসপেক্ট ফর অল রিলিজনস। আর আমি এত খুশি হয়েছিলাম সেই সময় 72-তে, সকালে কোরআন তেলাওয়াত, বাইবেল, গীতা, ত্রিপিটক, এগুলো সমস্ত রেডিওতে মেজর রিলিজনসে সমস্ত করা হতো। ইটস এ রিমার্কেবল থিং। এই বঙ্গবন্ধুর যে আইডিয়ালসটা, এটা কোনোদিন শেষ হবে না, এইটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং তো রাজনীতির জন্য ধর্ম কি অপরিহার্য কিনা, বা ধর্মকে অ্যাভয়েড করে রাজনীতিটা করা যাবে? না, ধর্ম তো আছে। ধর্ম হচ্ছে মোস্ট পাওয়ারফুল আইডিওলজি। আইডিওলজি হচ্ছে একটা চিন্তাধারা যেটা আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং ওই চিন্তাধারার মাধ্যমে আপনি সবাইকে একত্রিত করতে পারছেন একটা উদ্দেশ্যের জন্য। এটা হচ্ছে আইডিওলজি। ধর্মটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী আইডিওলজি, এটা তো প্রশ্নই ওঠে না। এবং আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের ইসলাম, যেটা আমাদের এখানে ধর্ম, যেটা এইথ অ্যামেন্ডমেন্ট করলেন, এরশাদ সাহেব এইথ অ্যামেন্ডমেন্ট করেছিলেন টু মেক ইট। আচ্ছা, আমাকে হারভার্ডে বলে ডক্টর খান এই ল্যাঙ্গুয়েজ এরশাদ করেন এটা। আমি বলি দেখো, এইখানে একবার হয়েছে, এইটা থাকবে, কিন্তু এ সত্ত্বেও বাংলাদেশ আসবে, বিকজ দ্য স্পিরিট অফ ইসলাম হচ্ছে। দেখেন, আমার বাবা আব্দুর রহমান খান প্রিন্সিপাল জগন্নাথ কলেজ ছিলেন, তিনি কোরআন বাংলাতে করেছেন, হাদিস বুখারী শরীফ, মিসকাত শরীফ দূর হাতে করে, পান শরীফ, অনেক কিছু লিখে আছেন। তো ওনাকে আমি মাঝে মাঝে একটু খোঁচা দিতাম যে বাবা, বার্ট্রান্ড রাসেল বলেছে যে তোমার মস্তিষ্ক যখন খুব বেশি থাকে তখন তুমি ম্যাথমেটিশিয়ান, আর তুমি তো ম্যাথমেটিক্সে, তুমি কলকাতা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ছিলে ম্যাথমেটিক্সে। তারপরে বার্ট্রান্ড রাসেল বলে যে মস্তিষ্ক জিনিস একটু ডিক্লাইন করে গেলে তখন থিওলজিয়ান হয়ে যায় লোকে। তো হি ইউজড টু গেট লট অফ কেক আউট অফ ইট। তো উনি করে আমাকে বলেছেন, দেখো ইসলামের বড় জিনিস এটা ভালো মানুষ হওয়া, সবচেয়ে বড় জিনিস। এবং এটা হচ্ছে স্পিরিট অফ জিহাদ, যেটা এটা বলা হয় জিহাদ আল আকবার, দ্য গ্রেটার লেভেল অফ জিহাদ, সেলফ কন্ট্রোল, স্ট্রাগল টু বি এ বেটার হিউম্যান বিং। আর তুমি যদি করতে পারো, you will contribute to the betterment of the ummah, the community, and in the process to humanity itself. তো এটা ভুলে গেছি আমরা। এখন হচ্ছে জিহাদুল আসগার হচ্ছে লোয়ার লেভেল। ইফ ইউ আর থ্রেটেন্ড দেন ইউ টেক আপ আর্মস, আদারওয়াইজ ইউ ক্যানট ডু হার্ম। সেটা হলো আত্মরক্ষার জন্য। আসলে সেই জন্যই বোধহয় কবিগুরু গেটে বলেছিলেন যে ইফ দিস ইজ ইসলাম, অল গুড মেন আর মুসলিম। অ্যাবসলিউটলি। তো সেটা হলো আসলে নির্যাসটা যদি না হয়, এবং সকল ধর্মের সারও তাই। আপনি যে কথা বলছেন, ধর্মকে ইনক্লুসিভ বা একসঙ্গে নিয়ে আসা মানে কাউকে উপেক্ষা করা নয়, কাউকে উগ্রবাদী হতে দেওয়ার সুযোগ দেওয়া নয়। শোনেন, আমাদের প্রফেট বিদায়ের যে মেসেজটা দিয়েছেন, রেসপেক্ট ফর অল রিলিজিয়ন, তার যে চাচা কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ, হি টুক কেয়ার অফ ইট এট দ্য লাস্ট মোমেন্ট, যখন যাচ্ছে তখন উনি করেনি। তার ছেলেটি ব্যাটল অফ বাদারে তার এগেইনস্টে করলো, হি ফরগেভ দেম, বিকজ ফরগিভনেস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইসলাম। এটা একটা বিরাট একটা আমাদের আইডিওলজি। এটা যদি আমরা কাজে না লাগাতে পারি, আমাদের নিজেদের দোষ, এটা বিরাট আর দুঃখজনক ব্যাপার হয়ে যায়। তাহলে অন্যকে দোষ দিলে লাভ নেই, কাউকে দোষ দেবেন না, নিজেকে দোষ দেবেন। এবং এটা ওই নিজেদের স্বার্থে, শোনেন, সব রিলিজিয়নই কিন্তু তারা ব্যবহার করে নিজের স্বার্থের জন্য,
সব দেশে সবখানে হয়েছে। এটা ইয়েতে সেই জন্য বলা হয় আমেরিকান টাকাতে লেখা থাকে ডলারে ওই। ইন গড উই ট্রাস্ট। ইন গড উই ট্রাস্ট। তারপরে এক মুদি দোকানে নাকি লেখা ছিল ইন গড উই ট্রাস্ট আদার্স পে ক্যাশ। অন্যদের নগদ দিতে হবে টাকা। ইউরোপিয়ানদের এটা তো তারা দেখেন রিলিজিয়াস ওয়ার আমরা তো এরকম দেখিনি। 100 years war, 30 years war, religious wars করেছে। আমাদের আমরা তো কিছু দেখি কিছু না। ওরা যা আমাদের যে দাঙ্গা করেছে আমরা কিছু দেখি না। তার তুলনায় যে 30 বছর ব্যাপী ইউরোপের যুদ্ধ ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টের মধ্যে 30 বছরে 1/4 অফ ইউরোপিয়ান ইউথ ওয়াজ ডিমোলিশড। সেই সময় তাদেরকে সাহায্য করেছে দ্য ইসলামিক ওয়ার্ল্ড, দ্য অটোমান এম্পায়ার। যখন অটোমান এম্পায়ার নিয়ে নিল কনস্টান্টিনোপল, সেটা রাজধানী ছিল দ্য ইউরোপিয়ান ক্রিশ্চিয়ানিটির রাজধানী কনস্টান্টিনোপল, সেটা নিয়ে ইসলামবুল, ল্যান্ড অফ ইসলাম হয়ে গেল, সেটা পরে ইস্তানবুল হলো। এরপরে ওরা দে আন্ডারস্টুড দ্য স্পিরিট অফ ইসলাম, যার ফলে দে গেভ রিফিউজ টু পারসিকিউটেড জুস, পারসিকিউটেড প্রটেস্ট্যান্টস। এখানে যেটা আমরা ভুলে যাই, আর এখন আমরা বলি যে না আমরা সহ্য করবো না, এগুলো করবো না। এটা তো মানে আমরা যে কাজ করছি এটা মানে একটা বিরাট মানে দুঃখজনক ব্যাপার। এটা একটা বিরাট একটা ডিসসার্ভিস হচ্ছে টু ইসলাম এন্ড হিউম্যানিটি। ডক্টর মিজানুর রহমান শিরীন, আমরা শেষের দিকে আমাদের বেশি কিছু এর সঙ্গে বলার নেই, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় না বলবার জন্য আপনার হাতে 3-4 মিনিট সময় আছে। বলেছেন দিল্লুর ভাই, একজন হলো ভাই দিল্লুর আর একজন দিল্লুর ভাই, অগ্রজ প্রতিভা অনুজ প্রতিম। তো যাই হোক, সেইখানে আমার বক্তব্য অত্যন্ত সাধারণ এবং সহজ সরল। বলে যে আমাদের দেশে সবকিছু সহজই সাধনার দেশ। এখানে ধর্ম বলুন, আচার আচরণ বলুন এবং মানুষকে ভালোবাসার ক্ষেত্রে বলুন, সেই আউল বাউলের যে দেশ আমাদের, তা তো চিরন্তন। হাসান রাজার গান আর লালন ফকিরের গানের মধ্যে যেখানে সেই মানবতাবোধ অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত, অভিব্যক্ত, যেখানে তিনি বলছেন নানা বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভর্মিয়া দেখি একই মায়ের পুত, এক মায়ের পুত্র। মানুষ হলো সনাতন শাস্ত্রে যেমন আছে অমৃতাস্য পুত্র, অমৃতের পুত্র মানুষ, যে কথা আমাদের ধর্মে রয়েছে, ইসলামে, মহান পবিত্র ধর্ম ইসলামে রয়েছে, যে মানুষ হলো সৃষ্টির সেরা জীব, ক্রাউন অফ গডস ক্রিয়েশন, আল্লাহর সৃষ্টির আশরাফুল মখলুকাত। এবং বাইবেলে রয়েছে অ্যান্ড গড ক্রিয়েটেড ম্যান ইন হিজ ওন ইমেজ। সব জায়গায় আমরা এই অনুরণন দেখছি। মানুষের সেই যে অবিসম্বাদিত রূপটি, যে নির্যাসটি, সেটি যদি প্রকাশিত হয় তাহলে গণতন্ত্র কেন, সহিষ্ণুতা কেন, অসাম্প্রদায়িক কেন, অসাম্প্রদায়িকে যাই বলুন না কেন, সব কিছুর যে প্রতিষ্ঠা সম্ভব, সেটা হলো সেখান থেকে আমরা বোঝা যায়। দিল্লুর রহমান ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছেন এবং একজন রাষ্ট্রবিজ্ঞানের যথেষ্ট যুক্তি নিয়েই বলেছেন এবং যথেষ্ট ঐতিহাসিক জ্ঞান নিয়ে বলেছেন। আমরা বলে থেকে আমরাও তাদেরই শিষ্য, তাদেরই অনুজ। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং শিক্ষক আমিও ছিলাম, এখন আছি বলে মনে করি। তো সেইখানে আমরা দেখেছি ক্ষমতার ভারসাম্য রক্ষা, তারপরে নানা ধরনের ঘাত প্রতিঘাত সামাল দেওয়ার জন্যে নানা রকম ব্যবস্থা সৃষ্টি করা, এগুলো হলো গণতন্ত্রের ঢাল বা বর্ম। এগুলো যদি উপস্থিত না থাকে তাহলে গণতন্ত্র ঠেকানো মুশকিল হয়। কিন্তু সবচেয়ে বড় কথা যেটি, সেটি হলো মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের মনোভঙ্গি। তা যদি না বদলানো যায় তাহলে পরে যতই আমরা বিধিবিধান বেঁধে দিই না কেন, তাতে কাজ হবে না। সেই যে রবীন্দ্রসঙ্গীত রয়েছে, চিন্ময় সুন্দরভাবে গেয়েছেন, আমি সূচির আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাবি। তাহলে সেই সূচির আসন টেনে টেনে বিধান মেনে বেরিয়ে লাভ কি যদি তাতে কাজ না হয়? কাজটা হতে হবে মানুষের মন থেকে। যেমন সেই বিখ্যাত গল্প রয়েছে প্রাচীন ম্যাসিডোনিয়াতে আলেকজান্ডারের পিতা প্রিন্স ফিলিপ আর রাজা ফিলিপ, আর তিনি সারাদিন রাজত্ব করতেন, সন্ধ্যার পর থেকে মদ্যপানে নিরত থাকতেন এবং তার সেই মদ্যপ অবস্থায় এক রমণী তার কাছে এসে বলেছিল তার ছেলের প্রতি অন্যায় করেছেন। তো
উনি বললেন কে করেছে? বলে তোমার এই রাষ্ট্রযন্ত্র করেছে। বলে যে যা করেছে তা হয়েছে, তুমি এখানে আর গন্ডগোল করো না, যাও। তখন তিনি বলেছিলেন আই শ্যাল অ্যাপিল। মহিলা বললেন আমি আপিল করব। তো রাজা বললেন আমি রাজা সর্বেসর্বা, তুমি কার কাছে আপিল করবে? বলছেন আই শ্যাল অ্যাপিল ফ্রম ফিলিপ ড্রাঙ্ক টু ফিলিপ সোবার। ফিলিপ যখন সুস্থ অবস্থায় থাকবে আর মদ্যপ মাতাল থাকবে না, তখন তার কাছে আমি আমার আবেদন পেশ করব। কিন্তু একটা মুশকিল হলো, ক্ষমতার নেশা যখন মানুষের মাথায় চড়ে বসে, তখন কিন্তু সেই খোয়ারি সহজে কাটে না। মদের খোয়ারি, গাঁজার খোয়ারি, সব ধরনের নেশার খোয়ারি কেটে যায়, হ্যাংওভার যাকে বলে। কিন্তু ক্ষমতার নেশা এমনই, সেখানে যদি আইনের শাসন, যার কথা প্রফেসর জিল্লুর রহমান অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন, সেটা যদি বুনিয়াদি না থাকে, সেটা যদি মজবুত না হয়, তাহলে পরে মানুষ আইনের উপরে উঠে যায় এবং ক্ষমতা তাকে নেশাগ্রস্ত করে। ক্ষমতায় অন্ধ হয়ে সে তার নিজের ভালো বোঝে না, দেশের ভালো, জাতির ভালো, সারা দুনিয়ার ভালো তো পরের কথা। সেই জন্য সেই নেশার থেকে তাকে মুক্ত করার জন্য আইনের প্রয়োজন আছে। যে কথা শুধু আমার কথা নয়, যে কথা প্রফেসর অধ্যাপক জিল্লুর রহমানের কথা নয়, যে কথা সেই প্রাচীন গ্রিসের প্লেটো পর্যন্ত শেষ পর্যন্ত স্বীকার করে গেছেন। তিনি বলেছিলেন যতদিন ফিলোসফাররা, দার্শনিকরা রাজা না হবে অথবা রাজারা দার্শনিক, ততদিন পর্যন্ত মানুষের মুক্তি নেই। পরে উনি দেখলেন এটা সম্ভব হবে না, তাই তিনি দেখে গেলেন লজ, আইনের মাধ্যমে যদি কিছু ব্যবস্থা করা যায়, মানুষকে নিয়ন্ত্রণ করা বড় মুশকিল। মানুষের হাতে যদি সর্বব্যাপী ক্ষমতা দেওয়া যায়, তাহলে পরে সে নিষ্ঠুর হয়ে যায়, নির্মম হয়ে যায়, হতে বাধ্য। কারণ মানুষের পরিমিতি আছে, তো পরিসীমা আছে, অথচ মানুষের মতো অসহায় কেউ নয়। কারণ পর মুহূর্তে কি হবে সে জানে না, পরের মুহূর্তে তার জন্য কি অপেক্ষা করে আছে জানে না। আমাদের সকলের জীবনে অভিজ্ঞতা হয়েছে, জিল্লুর এখন হয়নি, না হোক তাই আশা করি, প্রার্থনা করি, দোয়া করি। আমি তো কদিন আগেও এই 17 তারিখে সিঙ্গাপুরে আমার একটি বড় ধরনের সার্জারি হয়েছে, শল্য চিকিৎসা, এবং তার থেকে অত্যন্ত দ্রুত আমি বলবো পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ ঈশ্বরের দয়ায় এবং মানুষের শুভেচ্ছায় আমি আবার এই কদিনের মধ্যে এই যে আপনাদের সামনে কথা বলতে পারছি। এর থেকে বোঝা যায় আমার কথা বলছি সব মানুষ সম্ভবত আজকেই প্রথম ঢাকা ফেরত এসে বেরিয়েছে। সেই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের সকলের প্রতি, পরম করুণার প্রতি। কারণ এটা তো আমরা মনে রাখি না যে পর মুহূর্তে আমাদের কি হতে পারে, আমরা জানি না। আইন থাকলে, বিধান থাকলে, যদিও আমরা যতই বলি বেড়াবো না বিধান মেনে, তাহলে পরে হয়তো গণতন্ত্র বলুন, সমুন্নত রাষ্ট্র বলুন, কল্যাণ রাষ্ট্র বলুন, সবই আমরা এই আমাদের জীবদ্দশায় প্রতিষ্ঠিত দেখতে পাবো। এবং এটিও মনে রাখি না যে আমাদের সবাইকে শূন্য হাতে যেতে হবে। ডক্টর জিল্লুর রহমান খান, খুব সংক্ষেপে 2 মিনিটে যদি শেষ করেন। খুব সুন্দর করে শেলি খুব সুন্দর করে বলবো। আর ও রেফারেন্স দিল যে আমরা দুজনেই হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ফিলসফিতে আমরা দুজনেই একটু ব্যাকগ্রাউন্ড আছে আমাদের। তো ও অ্যারিস্টটলের রেফারেন্স দিল, সেটা আমি আগেই বলেছি যে একটা সমতা সৃষ্টি করা, একটা ব্যালেন্স সৃষ্টি করা। এটা না হলে ডেমোক্রেসি আগানো একটু ঝামেলা হয়ে যায়। সমতা, এবং সমতার জন্যে আপনার যেমন নেতৃত্ব দরকার, তেমন আইডিওলজিও দরকার। যেটা ভিশন থাকবে, নেতাদের থাকবে স্বপ্ন, স্বপ্ন ছাড়া আগানো যায় না। কিন্তু স্বপ্নটা যদি আপনি মিশনে না করতে পারেন, ভিশন, মিশন, ডিসিশন এন্ড ইমপ্লিমেন্টেশন, এই পথটা যদি আপনি না যান, তাহলে স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, বাস্তব আর কোনো হয় না। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমাদের নেতৃত্বস্থানীয় যারা আছেন তাদের একটু চিন্তা করতে হবে যে তারা সবাই ভালো করছেন, আমি তো কাউকে কিছু বলবো না, সবাই করছেন, কিন্তু তাদের একটা কর্তব্য যে বৃহত্তর স্বার্থে দেশের জন্য তাদের একটু চিন্তা করা দরকার যে আমাদের এই স্থিতিশীলতা এবং দারিদ্র্য মুক্ততা কিরকম করে আমরা অর্জন করতে পারি, এই জিনিসটা তাদের একটু চিন্তা, এই যে স্বপ্নটা তাদের, আমি মানে রিকোয়েস্ট করি তাদের এই স্বপ্নটা, এবং এই স্বপ্নটা যদি তারা করতে পারেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না।
দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর মিজানুর রহমান শেরি এবং ডক্টর ফজলুর রহমান খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, বছরের প্রথম দিনে কোনো রাজনীতিক আমার এই আলোচনার টেবিলে ছিলেন না। দুজনই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, শিক্ষক এবং বিভাজনের রাজনীতির কথা বাংলাদেশে বলেছেন এবং বিশ্ব রাজনীতি তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যে বিভাজনের রাজনীতি তার উদাহরণ ওনারা এই আলোচনায় টেনে আনবার চেষ্টা করেছেন এবং সেটি করতে গিয়ে কিনা বা সেটি মাথায় রেখে কিনা আমি জানি না, যে প্রশ্ন তাদেরকে আমি বারবার করবার চেষ্টা করেছি, কোনো প্রশ্নের উত্তরই সরাসরি দুজন অতিথি দেননি, কিন্তু অত্যন্ত গভীরে গিয়ে উত্তর দেবার চেষ্টা করেছেন। যেই উত্তরগুলো বুঝতে পারলে, উপলব্ধিতে আনবার চেষ্টা করলে বাংলাদেশের সামনে যে সমস্যা বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতে যেসব সমস্যা রয়েছে সেগুলো অত্যন্ত সহজতরভাবে সমাধান করা যেতে পারে। আমার এক অতিথি আলোচনা শুরু করেছিলেন বাংলাদেশের সামনে যে অপার সম্ভাবনা, সেটি দিয়ে অন্য অতিথি আলোচনা শুরু করেছেন। তিনি প্রশ্ন রেখেছেন যে বাংলাদেশ কি আসলে স্বপ্নে সাঁতার কাটছে কিনা বা বাংলাদেশ কি পথ হারাতে বসছে কিনা। যিনি বলছিলেন যে বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা, এই অপার সম্ভাবনা আমি জানি যে নেতৃত্ব তার কাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং নেতৃত্ব তিনি নিয়ে অনেক লেখালেখি করেছেন, তার গবেষণাধর্মী গ্রন্থ রয়েছে। কিন্তু নেতৃত্বের প্রশ্ন যখন তাকে করেছি তিনি ওই আলোচনার মধ্যে প্রবেশ করেননি, বরং তিনি বলবার চেষ্টা করেছেন যে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশের মানুষের অন্তর্নিহিত যে শক্তি আছে সাধারণ মানুষের, সেই শক্তির বলে। এবং সেটি আমরা বহুভাবে দেখি যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে আজকে যে এগিয়েছে বা বাংলাদেশের যেসব অর্জন অর্থনৈতিকভাবে যারা ক্ষমতায় ছিলেন বা আছেন তুলে আনবার চেষ্টা করেন, সেখানে আমরা ওই গার্মেন্টস শ্রমিকদের অবদানের দেখি, সেখানে আমরা প্রবাসী যে শ্রমিকরা কাজ করছে তাদের অবদান দেখি, বাংলাদেশের সাধারণ কৃষকের অবদান দেখি, বাংলাদেশের যে একটি শক্তিশালী উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়েছে তাদের অবদান দেখি এবং সেখানেই আসার জায়গা। এবং এটি আজকে আমার যে অতিথি এই মানুষের এগিয়ে যাবার, কারো দিকে না তাকিয়ে এগিয়ে যাবার কথা বলছেন, যে বাংলাদেশের মানুষ এখন কোনো সরকার কোনো নেতার দিকে তাকিয়ে নেই, সে তার নিজের প্রয়োজনে নিজের শক্তিতে এগিয়ে যাচ্ছে এবং সেটি দেশের বাইরে থেকেও কেউ বলবার চেষ্টা করেছেন যে বাংলাদেশের মানুষের এই প্রবণতার কথা এবং সেখানে মানুষ রাজনৈতিক প্রক্রিয়া থেকে খানিকটা দূরে সরিয়ে নিয়েছে। কে ক্ষমতায় থাকলো, কে আছে, কে যাচ্ছে, তাতে তার খুব একটা বেশি যায় আসে না। আর সে কারণেই কোনো রাজনৈতিক দল আসলে জনগণকে সেই অর্থে সম্পৃক্ত করতে পারছে না রাজনৈতিক শক্তির প্রক্রিয়ার মধ্যে। এবং বাংলাদেশের ইতিহাসও ওনারা আলোচনায় নিয়ে এসেছেন। সেই 19 শতকের শুরু থেকে যদি বাংলাদেশের ইতিহাস দেখা যায়, একথা স্মরণ করিয়ে দিচ্ছেন রাজনীতিকদের যে বাংলাদেশের জনগণের মধ্যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা কিন্তু অত্যন্ত প্রবল। এই ভূখণ্ডের মানুষের মধ্যে সেখানে যতই অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকুক না কেন, গণতন্ত্র ছাড়া বা মুক্ত চিন্তা মত প্রকাশের বা মানুষের যে নাগরিকের যে অধিকার, সেই অধিকার ছাড়া কিন্তু এদেশের মানুষ খুব বেশি দিন স্বস্তিতে, শান্তিতে বা শান্ত হয়ে থাকতে পারে না। সেটিও স্মরণ করিয়ে দিয়েছেন। বাংলাদেশের যে সাংবিধানিক কাঠামোর মধ্যে দুর্বলতা রয়েছে সেটিও আলোচনায় নিয়ে আসবার চেষ্টা করেছেন, যে কারণে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এটির উপরে জোর দেওয়ার কথা বলেছেন। একজন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে সিস্টেম, সেই ব্যবস্থা এই অনুষ্ঠানে আমরা বহুবার আলোচনা করেছি, সে দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন। এটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা ওনারা বলেছেন। এগুলো বিবেচনার দাবি রাখে, যদিও যে রাজনৈতিক নেতৃত্ব এখন আছে এবং যারা সর্বময় ক্ষমতার অধিকারী, এবং সর্বময় ক্ষমতার অধিকারী হলে মানুষ কি হতে পারে তার খানিকটা উদাহরণ এখানে আমার এক অতিথি দেবার চেষ্টা করেছেন। এই সর্বময় ক্ষমতার অধিকারীরা যে সে পথে হাঁটবেন না সেটি মোটামুটি নিশ্চিত, তবে সময় তো বদলাবে এবং সময় যখন বদলাবে তখন হয়তো পরিবেশ পরিস্থিতি, মানুষও বদলাবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন বছর আমাদের সবার জন্য সুখে কাটুক, শান্তিতে কাটুক, এই প্রত্যাশা। সবাই ভালো থাকবে।